1945 সালে আমেরিকা নিউক্লিয়ার বোমা দিয়ে ধ্বংস করেছিল জাপানকে। সেই হামলায় লাখ লাখ মানুষ মারা যাওয়ার পাশাপাশি একটা ভয়ানক ঘটনা ঘটে। পানির নিচে থাকা প্রাগৈতিহাসিক এক ড্রাগন যখন এই নিউক্লিয়ার রেডিয়েশনের শিকার হয়, তখন সে হয়ে পড়ে একটা 20,000 টনের বিশাল মনস্টারে, গডজিলা, যাকে জাপানের মানুষরা ত্রাণকর্তা ভাবত। ঠিক সেই গডজিলা এই বিস্ফোরণের জন্য হয়ে পড়ে সাক্ষাৎ যমদূতে। কিন্তু এসব কিছু হলো কি করে? জাপানের মানুষ এই দানব থেকে কিভাবে বেঁচে ফিরবে? এই সব প্রশ্নের উত্তর দিতে হাজির হলাম গডজিলা -1 মুভির এক্সপ্লেনেশন নিয়ে। তো চলো একটা লাইক ও সাবস্ক্রাইব করে দিয়ে শুরু করি আজকের ভিডিও। মুভি শুরু হয় 1945 সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন একদম শেষের দিকে। আসলে কেইচি শিকাশিমা নামের এক জাপানিজ কামিকাজি পাইলট তার ফাইটার প্লেন নিয়ে ওডো আইল্যান্ডে ল্যান্ড করে। আসলে কামিকাজি পাইলটদের কাজ ছিল প্লেন ভর্তি বোমা নিয়ে শত্রুর জাহাজে সরাসরি সুইসাইড অ্যাটাক করা। কিন্তু শিকিশিমা নিজের প্রাণ হারাতে চায় না, তাই সে তার প্লেনে যান্ত্রিক ত্রুটি আছে এই মিথ্যা অজুহাত দিয়ে এই দ্বীপে লুকিয়ে বাঁচার চেষ্টা করে। সেখানে থাকা প্লেন রিপেয়ার টিমের হেড মেকানিক তাচিবিনা খুব দ্রুতই বুঝে যায় যে শিকিশিমা আসলে মৃত্যু ভয়ে মিশন থেকে পালিয়ে এসেছে। এখন দেশের জন্য জীবন না দিয়ে পালিয়ে আসার একটা অপরাধবোধ তো শিকিশিমার ভিতরে আগে থেকেই কাজ করছিল। কিন্তু সে ঘুণাক্ষরেও ভাবতে পারেনি এই পালানোর শাস্তি তাকে কতটা ভয়াবহভাবে পেতে হবে। এদিকে সেদিন রাতটা আর 8-10টা স্বাভাবিক রাতের মতো ছিল না। হঠাৎ করেই সমুদ্রের তীরেই অদ্ভুতভাবে সব গভীর জলের মাছ মরে ভাসতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই দ্বীপের ভিতরে বেজে ওঠে বিপদ সাইরেন। সবাই ভাবছিল হয়তো আমেরিকানরা আকাশপথে হামলা করছে, কিন্তু ঠিক তখনই সার্চ লাইটের আলোতে তারা যা দেখে তাতে সবার রক্ত হিম হয়ে আসে। কেননা সমুদ্র ফুঁড়ে উঠে এসেছে ডাইনোসরের মতন দেখতে এক বিশাল দানব, যাকে লোকজ মাইথোলজি অনুসারে গডজিলা বলে ডাকা হয়। বিশাল এই দানবটা যখন পানি থেকে উঠে সরাসরি দ্বীপের ভিতরে চলে আসে, তখন সে শুরু করে তাণ্ডব। আর এই দৃশ্য দেখে মেকানিকদের পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়, কারণ তাদের কাছে এমন কোনো ভারী অস্ত্র ছিল না যা দিয়ে এই মনস্টারকে থামানো সম্ভব। ফলে চোখের সামনে একে একে পিষ্ট হতে থাকে অসহায় মানুষগুলো। জাস্ট চিন্তা করো, বিশাল এক দানব পিঁপড়ার মতন মানুষগুলোকে পায়ের নিচে ফেলে পিষে মারছে অথবা জ্যান্ত খাচ্ছে, আর তাদের কিছুই করার নেই। কিন্তু এর কি কোনো সমাধান অদতেও নেই? অবশ্যই আছে। তাচাবিনা চিৎকার করে শিকিশিমাকে তার ফাইটার প্লেনের দিকে দৌড়াতে বলে, কারণ ওই প্লেনে থাকা 20 mm এর শক্তিশালী মেশিন গান দিয়ে এই দানবকে হয়তো মারাত্মকভাবে অ্যাটাক করা সম্ভব। শিকিশিমা কাঁপতে কাঁপতে প্লেনের ককপিটে গিয়ে বসেও যায়। তার আঙ্গুল বন্দুকের ট্রিগারে রাখা ছিল। তার সামনে জ্যান্ত এক বিভীষিকা। কিন্তু যেই মানুষটা যুদ্ধে মরার ভয় পালিয়ে এসেছে, সে কি এত সহজে নিজের জীবন বাজি রাখতে পারবে? গডজিলাকে এত কাছ থেকে দেখে শিকিশিমা পুরোই থ বনে যায়। সে ভয়ে আর ট্রিগার চাপতে পারে না। ফলে তার চোখের সামনে গডজিলা পুরো টিমকে নির্মমভাবে হত্যা করে। সেখানে যে কি লেভেলের বিভৎসতা ঘটেছে তা ভাষায় প্রকাশ করাও অনেক কঠিন। পরের দিন সকালে যখন ভোরের আলো ফোটে, তখন পুরো দ্বীপটা যেন এক মৃত্যুপুরীতে ছেয়ে যায়। শত শত লাশের স্তূপের মাঝে বেঁচে আছে মাত্র 2 জন মানুষ, শিকিশিমা আর তাচিবানা। তাচিবানার চেহারা দেখে বোঝা যায় যে সে ভেতর থেকে কতটা ভেঙে পড়েছে। ক্ষোভ আর রাগে সে শিকিশিমার কাছে এসে তার কলার চেপে ধরে চিৎকার করতে থাকে, কেননা সে যদি সময় মতো গুলি চালাতো তবে আজ হয়তো এই তরতাজা মানুষগুলো বেঁচে থাকতো। নিজের কাপুরুষতার জন্য এতগুলো প্রাণ ঝরে গেল। এই ট্রমা আর গিল্ড শিকিশিমাকে ভিতর থেকে কুড়ে কুড়ে খেতে শুরু করে। এভাবে জাপান ততদিনে যুদ্ধে হেরে গেছে। ধ্বংসপ্রাপ্ত একটা দেশে বেঁচে ফেরা অবশিষ্ট সৈনিকদের সাথে শিকিশিমাও একই জাহাজে করে টোকিওতে ফিরে আসছিল। কিন্তু তার মনে এখন বিন্দুমাত্র শান্তি নেই। জাহাজের ডেকের উপর সে যখন একা, ঠিক তখনই সেখানে তাচিবানা এসে হাজির হয়। তার হাতে আজ এক গাদা ছবি। এগুলো ওই মৃত মেকানিকদের পরিবারের ছবি, যারা তার মৃত্যুর আগে তাচিবানাকে দিয়েছিল। তাচিবানা ছবিগুলো শিকিশিমার হাতে ধরিয়ে দিয়ে বলে, এরা সবাই নিজেদের পরিবারের কাছে ফেরত যেতে চেয়েছিল, কিন্তু তোমার জন্য আজ তারা সবাই মৃত। তাই এদের পরিবারের কাছে এই কৈফিয়ত তুমিই দেবে। বিশ্বাস করো, এই সিনটা সত্যি অনেক বেশি কষ্টের ছিল। যাই হোক, প্রচন্ড অপমান হজম করে সাকাশিমা যখন টোকিওতে পা রাখে, তখন তার মনে হয় সে যেন এক মৃত্যুপুরীতে এসে পড়েছে। আমেরিকানদের বোমাবর্ষণে পুরো টোকিও শহর রীতিমতো মাটির সাথে মিশে গেছে। তার নিজের বাড়িঘর বলতে আর কিছুই অবশিষ্ট নেই। শিকিবানার বাবা মাও এই হামলায় মারা গেছে।
তার মানে শিকিশিমার জীবন ঠিক এখন শূন্যতে এসে দাঁড়িয়েছে। ঠিক তখনই সেখানে হাজির হয় তার প্রতিবেশী সুমিকো। শিকিশিমাকে জীবিত দেখে সুমিকোর চোখে আনন্দের বদলে যেন আগুন জ্বলতে থাকে, কারণ একজন সুইসাইড বোম্বার পাইলট হয়েও সে কিভাবে বেঁচে ফিরে এলো। এমন অবিচার মেনে নেওয়া কি আদৌ সম্ভব? সুমিকো চিৎকার করে বলতে থাকে, তোমাদের মতন কাপুরুষদের জন্যই আজ জাপান যুদ্ধে হেরে গেছে। তোমরা যদি নিজেদের দায়িত্ব ঠিক মতো পালন করতে তবে আজ আমার ছেলেমেয়েগুলো হয়তো বেঁচে থাকতো। এই কথাগুলো শিকিশিমার হৃদয়ে তীরের মতো বাঁধে। নিজের চোখের সামনে আপনজনদের হারিয়ে সুমিকোর পুরো পৃথিবী যেন ওলটপালট হয়ে গেছে, আর সেই ক্ষোভ সে উগড়ে দিচ্ছে শিকিশিমার উপর। চারিপাশের এই ধ্বংসস্তূপ, বাবা মাকে হারানোর শোক, আর ওডো আইল্যান্ডে সে রক্তাক্ত স্মৃতি, এই সব মিলিয়ে শিকিশিমা ভিতর থেকে একদম মরে যেতে থাকে। প্রতি রাতে সে দুঃস্বপ্ন দেখে যেখানে মৃত মেকানিকরা তাকে তাড়া করে বেড়াচ্ছে। টোকিওর এই ধ্বংসস্তূপের মধ্যে বেঁচে থাকাটাই যেন এক অভিশাপ। চারিদিকে শুধু হাহাকার আর লাশের গন্ধ। শিকিশিমা নিজের জীর্ণ ঝুপড়িতে কোনো রকম দিন পার করছিল। এবার আমরা স্ক্রিনে দেখতে পাই সে স্থানীয় একটা বাজারের কোনায় বসে বিষণ্ণ মনে খাবার খাচ্ছে, আর ঠিক তখনই একটা হট্টগোল বেজে ওঠে। বাজারের লোকজন একটা মেয়েকে চোর চোর বলে তাড়া করছে। মেয়েটা দৌড়ে এসে কোনো কিছু না ভেবেই শিকিশিমার কোলে একটা ফুটফুটে বাচ্চা ধরিয়ে দিয়ে হাওয়া হয়ে যায়। এই সব দেখে তো সে কিছু বুঝে উঠতে পারে না। তবে কিছুক্ষণ পর ভিড় কমে গেলে সেই মেয়েটা আবারও ফিরে আসে। তার নাম নারিকো। শিকিশিমা বিরক্ত হয়ে জানতে চায় যে বাচ্চাটা তার কিনা। উত্তরে নারিকো জানায় এই বাচ্চা নিজের নয়। যুদ্ধের সময় বাচ্চাটির মা মারা যাওয়ার আগে এই ছোট্ট আকিকোকে তার হাতে তুলে দিয়েছিল। অর্থাৎ এখন পৃথিবীতে নারিকো কিংবা আকিকোর কারোরই আপন বলতে আর কেউই বেঁচে নেই। এই সব শুনে শিকিশিমার নিজের ভেতরকার ক্ষতগুলো যেন এই দুটো মানুষের মাঝে একটা রিফ্লেকশন খুঁজে পায়। ফলে সে কোনো উপায় না দেখে তাদেরকে নিজের ছোট্ট ঝুপিতে আশ্রয় দিতে বাধ্য হয়। এদিকে এই ঘটনা দেখে প্রতিবেশী সুমিকো শুরুতে প্রচন্ড রাগ দেখায়। একজন অবিবাহিত ছেলে কিভাবে একটা মেয়ে আর বাচ্চাকে নিয়ে থাকছে সেটা তার সহ্য হচ্ছিল না। কিন্তু নারিকোর মুখ থেকে আসল ঘটনা জানার পর সুমিকোর ভিতরের মাতৃত্ববোধ হু হু করে জেগে ওঠে। কারণ সে নিজেও তো আমেরিকানদের হামলায় তার সন্তানদের হারিয়েছে। তাই তো সে নিজের ভাগের জমানো চাল দিয়ে এই অসহায় পরিবারটাকে সাহায্য করতে শুরু করে। এভাবে কেটে যায় বেশ কয়েকটা মাস। আকিকোকে বড় করতে আর সংসার চালাতে শিকিশিমার অনেক টাকার প্রয়োজন। তাই সে একটা হাই পেইড কিন্তু মারাত্মক রিস্কি কাজ হাতে নেয়। কাজটা হলো সমুদ্রের বুকে লুকিয়ে থাকা মাইন ধ্বংস করা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা আর জাপান মিলে সমুদ্রে হাজার হাজার মাইন বিছিয়ে রেখেছিল। এখন সেগুলো পরিষ্কার করার জন্য সরকার লোক খুঁজছে। তাই নারিকো এই কাজের কথা শুনে প্রচন্ড ভয় পেয়ে যায়, কেননা যুদ্ধে এমনিতেই তার সবকিছু হারিয়েছে। এখন শিকিশিমাকে হারালে নারিকোর আর কিছুই থাকবে না। কিন্তু শিকিশিমা জানে এই রিস্ক তাকে নিতেই হবে, কেননা পেটের ক্ষুধা কোনো ইমোশন বোঝে না। তাই সে গিয়ে জয়েন করে সিনসেই মাইরু নামের একটা কাঠের নৌকায়। কিন্তু কাঠের নৌকা কেন? কারণ লোহার জাহাজ হলে ম্যাগনেটিক মাইনগুলো সহজে ব্লাস্ট হয়ে যাবে। এই নৌকায় তার পরিচয় হয় ক্যাপ্টেন আকিৎসু, বিজ্ঞানী কেনজি নেদা এবং অল্প বয়সী ছেলে মিজুশিমার সাথে। কেনজি আর ক্যাপ্টেন বেশ অভিজ্ঞ মানুষ, আর অন্যদিকে কিড নামের এই ছেলেটা কখনো যুদ্ধে যায়নি। ফলে তার ভেতরে একটা চাপা আক্ষেপ কাজ করে। সে ভাবে যুদ্ধ গেলে হয়তো সে একজন হিরো হতে পারত। শিকিশিমা তার এই ছেলে মানুষই দেখে মনে মনে হাসে, কারণ যুদ্ধের আসল বিভৎসতা কিডের কল্পনারও বাইরে। এবার সমুদ্রে গিয়ে তাদের প্রথম মিশন শুরু হয়। এখানে আমরা দেখতে পাই দুটো নৌকার মাঝখানে তার পেঁচিয়ে একটা মাইনকে ভাসিয়ে তোলা হয়েছে। এখন সেটাকে গুলি করে ব্লাস্ট করতে হবে। শিকিশিমা নিজের ভারী মেশিন গানটা এবার হাতে তুলে নেয়। তার চোখ একদম স্থির। কিন্তু প্রশ্ন হচ্ছে, যেই মানুষটা ওডো আইল্যান্ডে গডজিলাকে দেখে ভয় পেয়ে ট্রিগার চাপতে পারেনি, সে কি আজ পারবে? শিকিশিমা গভীর নিঃশ্বাস নেয়। তার টার্গেট সে লক করে। তারপর সে সোজা ফায়ারিং করে বসে। জোরালো এক বিস্ফোরণে সেই ভয়াবহ মাইনটা ধ্বংস হয়ে যায়। তার এই পারফেকশন দেখে নৌকার বাকি ক্রুরা রীতিমতো ইমপ্রেসড হয়ে পড়ে, আর শিকিশিমার মনেও কিছুটা আত্মবিশ্বাস ফিরে আসে। তবে আসলে কি তার ট্রমাটা এখনো কেটেছে? মোটেও না। রাতের বেলার ছোট্ট ঝুপিতে যখন নারিকো আর আকিকো শান্তিতে ঘুমাচ্ছিল, তখন শিকিশিমার স্বপ্নে আসে সেই ওডো আইল্যান্ডের ভয়াবহ দৃশ্য। তার চোখের সামনে বারবার ভেসে ওঠে মেকানিকদের ছিন্ন ভিন্ন লাশ আর সেই দানবের বিভৎস চেহারা।
সে চিৎকার করে ঘুম থেকে জেগে ওঠে। নারিকো ছুটে এসে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। আসলে শিকিশিমা এখনো নিজেকে ওই ওডো আইল্যান্ডে আটকে রেখেছে। তার মনে হতে থাকে যে সে নিজে কোনোভাবেই এই সুখের যোগ্য নয়, কিন্তু সে তো আর জানে না প্রশান্ত মহাসাগরের গভীরে অলরেডি এমন এক মিউটেশন শুরু হয়ে গেছে যা তার এই ছোট্ট শান্তিটাকেও চিরতরে কেড়ে নিতে চলেছে। 1946 সালের জুলাই মাসে আমেরিকা বিকিনি অ্যাটল দ্বীপে পারমাণবিক বোমার একটা পরীক্ষা চালায়, যা অপারেশন রেড ক্রস নামে পরিচিত ছিল। সেই ভয়ঙ্কর নিউক্লিয়ার রেডিয়েশনে সমুদ্রের তলদেশে থাকা গডজিলার ডিএনএতে মারাত্মক আঘাত হানে। ফলে প্রকৃতির সেই সাধারণ দানবটি এক অপ্রতিরোধ্য মিউটেন্টে রূপান্তরিত হতে শুরু করে। তোমাদের মধ্যে যারা গডজিলা ফ্র্যাঞ্চাইজে একদম নতুন, তাদের একটা বিষয় ক্লিয়ার করা দরকার। গডজিলা আসলে কোনো ভিন গ্রহের প্রাণী বা এলিয়েন নয়, এমনকি তাকে কোনো ল্যাবরেটরিতেও বানানো হয়নি। সে হলো প্রশান্ত মহাসাগরের গভীর তলদেশে বেঁচে থাকা ডাইনোসর যুগের এক আদিম প্রাণী। ওডো আইল্যান্ডের লোকরা বহু বছর ধরে তাকে মিথোলজিক্যাল ঈশ্বর বা প্রাকৃতিক রক্ষক হিসেবে মেনে আসছিল, কিন্তু 1966 সালে আমেরিকা যখন এই নিউক্লিয়ার হামলা চালায়, তখন তার রেডিয়েশনে সে একটা বিভৎস মিউটেশন হয়। ফলে তার আকার আগের চেয়ে বহুগুণে বেড়ে যায় এবং সে পেয়ে যায় এক প্রকার অমরত্ব। এছাড়াও তার ভিতরে জন্ম নেয় মানব জাতির প্রতি এক অসীম ক্ষোভ। সোজা কথায়, মানুষের তৈরি করা নিউক্লিয়ার বোমায় প্রাকৃতিরাই আদিম জীবকে এক রাক্ষসে পরিণত করে। এবার ক্যালেন্ডারের পাতা উল্টে চলে আসে 1947 সালের মে মাসে। প্রশান্ত মহাসাগরের বুকে আমেরিকার বিশাল এক সাবমেরিন আর ল্যাঙ্কাস্টার নামের এক ভয়ঙ্কর যুদ্ধ জাহাজ রহস্যজনকভাবে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, আর সেখানে পাওয়া গেছে মারাত্মক নিউক্লিয়ার রেডিয়েশনের উপস্থিতি। পরিস্থিতি যখন এতটা ভয়াবহ, তখন রাজনীতি এক নোংরা খেলা খেলে বসে। কেননা কোল্ড ওয়ারের কারণে জেনারেল ম্যাকআর্থ সরাসরি আমেরিকান নেভি পাঠাতে চাইছিল না। তার ভয় ছিল এই অঞ্চলে আমেরিকান মিলিটারি দেখলে হয়তো রাশিয়া কোনো যুদ্ধের ঘোষণা দিতে পারে। ফলে সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত আর মিলিটারিবিহীন জাপানকে এই বিপদের সামনে একদম একা ছেড়ে দেওয়া হয়। যে পরিস্থিতি সামাল দিতে সরকার একটা অত্যন্ত হাস্যকর সিদ্ধান্ত নেয়। শিকিশিমা আর তার নৌকার ওই ছোট্ট টিমকে পাঠানো হয় গডজিলার গতিবিধি নজরদারি করার জন্য। তাদের কাজ হলো সিঙ্গাপুর থেকে তাকাও নামের এক জাপানি হেভি ক্রুজ যুদ্ধজাহাজ না আসা পর্যন্ত ওই নরবরের নৌকা দিয়েই দানবটাকে আটকে রাখা। কেনজি আর ক্যাপ্টেন এই সুইসাইড মিশন শুনে রীতিমতো থ বনে যায়, কারণ তাদের ওই ছোট্ট নৌকায় একটা সামান্য 13 মিলিমিটারের মেশিন গান আছে আর রয়েছে কিছু মাইন। তো এই ছোট্ট মেশিন গান দিয়ে এমন বড় পাহাড়কে কিভাবে থামানো সম্ভব? কিন্তু শিকিশিমার ভিতরের ভয়টা ছিল একদম অন্য লেভেলের। সে যখন শুনতে পায় যে দানবটার নাম গডজিলা, তখন তার রক্ত হিম হয়ে যায়। সে বুঝতে পারে তার অতীতে সেই দুঃস্বপ্ন আজ 20,000 টনের এক মিউটেন্ট রাক্ষস হয়ে ফিরে আসছে। ইতিমধ্যে সমুদ্রের বুক চিরে ধীর গতিতে এগিয়ে চলছে তাদের ছোট্ট কাঠের নৌকা। চারিদিকের পরিবেশটা একদম শুনশান নীরব। তবে হঠাৎ করেই সাগরের পানি যেন কেমন ঘোলাটে হতে শুরু করে, ঠিক ওডো আইল্যান্ডের সেই অভিশপ্ত রাতের মতো। নৌকার চারপাশে ভেসে ওঠে শত শত মরা মাছ। এই দৃশ্য দেখে শিকিশিমার ভয়ে গলা শুকিয়ে যায়। সে চিৎকার করে সবাইকে সাবধান করতে থাকে, কিন্তু প্রশ্ন হচ্ছে এত বিশাল এক দানবের হাত থেকে পালানো কি আদৌ সম্ভব? এবার পানির নিচ থেকে ভয়ঙ্কর গর্জন করে উঠে আসে সে মিউটেড গডজিলা। আমেরিকার পারমাণবিক বোমার রেডিয়েশনে দানবটার আকার আগের চেয়ে বহুগুণ বেড়ে গেছে। তার বিভৎস চেহারা দেখলে রীতিমতো আত্মা কেঁপে ওঠে। তাই তো দানবটা যখন সরাসরি তাদের নৌকার দিকে তেড়ে আসে, তখন বাঁচার জন্য ক্যাপ্টেন মরিয়া হয়ে নৌকার ইঞ্জিন ফুল স্পিডে ঘুরিয়ে দেয়। সাগরের বিশাল ঢেউ ভেঙে নৌকাটা আগাতে থাকে, আর তাদের পিছনে ধেয়ে আসতে থাকে সেই সাক্ষাৎ যমদূত। কিড আর কেনজি মিলে নৌকার পিছনে মেশিন গান দিয়ে বৃষ্টির মতন গুলি চালাতে থাকে, কিন্তু ওই বুলেটগুলো যেন গডজিলার পুরো চামড়ায় মশার কামড়ের মতন মনে হচ্ছিল। আর কোনো উপায় না দেখে তারা এবার একটা মাস্টার প্ল্যান করে। তারা নৌকায় থাকা বিশাল একটা মাইন পানিতে ফেলে দেয়। এবার গডজিলা হা করে সেই মাইনটাকে মুখের ভিতর নিয়ে নেয়, কিন্তু ঠিক তখনই ঘটে এক চরম বিপত্তি, কারণ মাইনের সাথে লাগানো তারটা হঠাৎ করেই ছিঁড়ে যায়। ফলে মাইনটা ব্লাস্ট করার আর কোনো উপায় থাকে না। এভাবে মৃত্যু যখন একদম দুয়ারে, তখন শিকিশিমা এক অসীম সাহসিকতার পরিচয় দেয়। যেই মানুষটা ওডো আইল্যান্ডে ভয়ে ট্রিগার চাপতে পারেনি, সে আজ নিজের জীবনের মায়া ত্যাগ করে ওই নৌকার মেশিন গানের পিছনে দাঁড়ায়। তার চোখের সামনে গডজিলা সে ভয়ঙ্কর বিশাল মুখ। সে নিখুঁত নিশানা করে ওই মাইনটাতে গুলি চালায়,
আর মুহূর্তে কান ফাটানো এক জোরালো বিস্ফোরণে গডজিলার মুখের এক পাশ পুরোপুরি উড়ে যায়। এই দৃশ্য দেখে ক্রুরা তো আনন্দে চিৎকার করে ওঠে। কিন্তু ভাইরে ভাই, পরের দৃশ্যটা এমন ভয়ানক হতে পারে তা আমি কল্পনাও করতে পারিনি। কেননা কোনো এক কারণে গডজিলার সেই সব ক্ষত মুহূর্তেই মিলিয়ে যেতে থাকে। চোখের পলকে তার উড়ে যাওয়া মুখটা একদম নতুনের মতন রিকভারি হয়ে যায়। অমরত্বের এই ভয়ানক মিউটেশন দেখে তো শিকিশিমার চোখ পুরো কপালে উঠে যায়। এদিকে গডজিলা রেগে গিয়ে যখন নৌকাটাকে চূর্ণ বিচূর্ণ করতে যাবে, ঠিক সেই মুহূর্তে সেখানে দেবদূতের মতন হাজির হয় যুদ্ধজাহাজ তাকাও। বিশাল এই জাহাজ থেকে গডজিলার উপরে রকেট আর কামানের ভারী গোলাবর্ষণ শুরু হয়। এতে মনে হচ্ছিল এবার হয়তো এই রাক্ষসের একদম খেল খতম। কিন্তু গডজিলা এবার তার আসল বিভৎস রূপ দেখায়। সে পানির নিচে ডুব দিয়ে সোজা তাকাওয়ের নিচে উঠে আসে। এরপর সে তার পিঠের ধারালো স্পাইকগুলো চার্জ করতে শুরু করে। স্পাইকগুলো এক একটা করে পপ আপ হয়ে নীল রঙের আলো জ্বলাতে থাকে, কেননা এটা কোনো সাধারণ আগুন নয়। এটা হলো গডজিলার সিগনেচার অ্যাটমিক ব্রেথ। এর কারণে এক প্রচন্ড বিস্ফোরণ ঘটে, যার রীতিমতো একটা পারমাণবিক বোমার সমান। সেই ভয়ানক পারমাণবিক আঘাতে বিশাল যুদ্ধজাহাজ তাকাও নিমিষেই টুকরো টুকরো হয়ে সাগরের বুকে তলিয়ে যায়। এমন ভয়াল দৃশ্য দেখে শিকিশিমা আর তার ক্রুরা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকা ছাড়া কিছুই করতে পারে না। তো তাকাও যুদ্ধজাহাজকে ধ্বংস করার পর সে যমদূত এবার সোজা টোকিও শহরের দিকে আগাতে থাকে। ওদিকে হসপিটালে জ্ঞান ফেরে শিকিশিমার। সে বুঝতে পারে যে কত বড় প্রলয় আসতে চলেছে, কিন্তু সরকার সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়ানোর ভয়ে পুরো বিষয়টাই গোপন করে যায়। মানে এমন একটা ভয়াবহ বিপদের কথা সরকার লুকিয়ে রেখেছে যেখানে লক্ষ লক্ষ মানুষের জীবন বিপন্ন। ইতিমধ্যে রেডিওতে বেজে ওঠে এক ইমার্জেন্সি সাইরেন। গডজিলা গিনজা শহরের ভিতর ঢুকে পড়েছে। এখানে দেখা যায় আকাশচুম্বী দালানগুলোকে সেই মিউটেন্ট গডজিলা তাসের ঘরের মতন গুড়িয়ে দিচ্ছে। মানুষের আর্তনাদ আর চিৎকারে চারিদিকে হুড়োহুড়ি পড়ে যায়, যেন মনে হয় গিনজা একটা জীবন্ত নরকে পরিণত হয়েছে। কার আগে কে পালাবে সেই চিন্তায় সবাই দিক বিদিক ছুটতে থাকে। বিশাল ওই পায়ের এক চাপায় পিষ্ট হয়ে যাচ্ছে শত শত নিরীহ মানুষ। মনে হচ্ছে যেন ঈশ্বর তার সৃষ্টির উপরে চরম ক্ষোভ উগরে দিচ্ছেন। ঠিক ওই সময়টাতে নারিকো একটা ট্রেনে করে নিজের কাজে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে বিশাল এক ছায়া পুরো ট্রেনটাকে ঢেকে ফেলে। জানলার বাইরের দিকে তাকাতেই ওই অসহায় মেয়েটার রক্ত হিম হয়ে আসে, কারণ তার চোখের সামনে দাঁড়িয়ে আছে 20,000 টনের এক বিভীষিকা। মনস্টারটা চলন্ত ট্রেনটিকে তার বিশাল চোয়াল দিয়ে কামড়ে শূন্যে তুলে ধরে। বিশ্বাস করো, এই সিনটা আমাকে যেই লেভেলে থ্রিল দিয়েছে তা ভাষায় প্রকাশ করা কঠিন। লোহার বগিগুলোকে সে কাগজের মতন দুমড়ে মুচড়ে ফেলে। ট্রেনের ভেতরকার যাত্রীরা চিৎকার করতে করতে নিচে আছড়ে পড়ছে। নারিকো কোনো রকম ট্রেনের একটা রড ধরে ঝুলতে থাকে। এরপর নিজের জীবনের মায়া ত্যাগ করে সে সোজা নদীতে ঝাঁপ দেয়। এদিকে রেডিওতে হামলার খবর শুনে শিকিশিমা রীতিমতো পাগল হয়ে গিনজার দিকে ছুটে যায়। তার মাথায় একটাই চিন্তা, যে করেই হোক তার প্রাণপ্রিয় পরিবারকে বাঁচাতে হবে। রাস্তার মোড়ে মোড়ে জটলা পাকিয়ে আছে দিশেহারা মানুষরা। সে তাদের ঠেলে সরিয়ে পাগলের মতো খুঁজতে থাকে বেঁচে থাকার একমাত্র সম্বলটিকে। চারিদিকে শুধু আগুন আর লাশের স্তূপ। এরই মাঝে ভাগ্যক্রমে ভিড়ের ভিতরে সে নারিকোকে খুঁজে পায়। এরপর দুজনে মিলে যখন নিরাপদ আশ্রয়ের দিকে দৌড়াচ্ছিল, ঠিক তখন ঘটে এক মারাত্মক ভুল। সেনাবাহিনীর কয়েকটা ট্যাঙ্ক গডজিলাকে লক্ষ্য করে গোলাবর্ষণ শুরু করে দেয়। আর ওই সামান্য গোলার আঘাতে দানবটার তো কোনো ক্ষতি হয় না, উল্টো সে রেগে ফেটে পড়ে। এবার গডজিলা তার শরীর থেকে ছাড়তে শুরু করে সেই অদ্ভুত নীল আলো। প্রথম ধাপে তার লেজের কাঁটাগুলো জ্বলতে শুরু করে। দ্বিতীয় ধাপে সেই নীল আলো মেরুদণ্ড বেয়ে সোজা মাথার উপরে উঠে আসে। আর তৃতীয় ধাপে পিঠের ধারালো স্পাইকগুলো চার্জ নিয়ে নেয়। এরপর চারপাশটা এক অদ্ভুত শ্মশানের মতো নিস্তব্ধ হয়ে যায়, যেন প্রকৃতি নিজেও এই প্রলয়ের সামনে দম বন্ধ করে আছে। আর এরপরে সেই মনস্টার তার মুখ থেকে রিলিজ করে ইতিহাসের সবচেয়ে ভয়ানক অ্যাটমিক ব্রেথ। আগুনের বিশাল এক শিখা পারমাণবিক বোমার মতো বিস্ফোরিত হয়ে পুরো আকাশ ঢেকে ফেলে। শকওয়েভটা যখন প্রলয়ঙ্কারী ঝড়ের মতো ধেয়ে আসছিল, তখন নারিকো বুঝতে পারে যে তাদের দুজনের পক্ষে একসাথে বাঁচা কোনোভাবেই সম্ভব নয়। তাই নিজের মানুষটাকে সুরক্ষিত রাখতে সে এমন এক সিদ্ধান্ত নেয় যা দেখলে তোমার বুক কেঁপে উঠবে।
সে নিজের জীবনের কোনো পরোয়া না করে শিকিশিমাকে ধাক্কা দিয়ে একটা গলির ভিতর ফেলে দেয়। ফলে শিকিশিমা বেঁচে গেলেও নারিকো সে ভয়ঙ্কর পারমাণবিক বিস্ফোরণের ধাক্কায় উড়ে যায়। নিজের চোখের সামনে আপন মানুষটাকে এভাবে হারিয়ে যেতে দেখে ওই অসহায় পাইলটের ভিতরটা একদম দুমড়ে মুচড়ে যায়। এর কিছুক্ষণ পর সব থেমে গেলে সে গলির ভিতর থেকে বেরিয়ে আসে, কিন্তু সে দেখতে পায় মাইলের পর মাইল আর কোনো মানুষের অস্তিত্ব নেই। প্রায় 30,000 মানুষ আর 20,000 বিল্ডিং নিমিষেই ধ্বংসস্তূপ হয়ে গেছে। আকাশ থেকে ঝরতে শুরু করেছে কালো অ্যাসিডের বৃষ্টি। ওই বৃষ্টি যেন শহরটা শোকের কান্না হয়ে ঝরছে। নিজের ভাগ্যকে শিকিশিমা যেন কিছুতেই মেনে নিতে পারে না। যে ট্রমা থেকে বাঁচার জন্য সে একটা নতুন পরিবার গড়েছিল, গডজিলা আজ সেটাকেও কেড়ে নিল। সে তার 2 হাঁটু গেড়ে বসে পড়ে এবং আকাশের দিকে মুখ করে চরম আর্তনাদ করতে থাকে। তবে তার ওই আকাশ সেরা আর্তনাদের মাঝে লুকিয়েছিল এক ভয়ানক প্রতিশোধের আগুন। এবার আর সে পালাবে না, বরং নিজের সব কিছু বাজি রেখে সে এই দানবের মোকাবেলা করবে। টোকিও শহর পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আর জাপানে নেমে এসেছে এক শোকের ছায়া। লাখো লাখো মানুষের মৃত্যুর পর সরকার আর ভিনদেশি মিত্ররা যখন নিজেদের হাত গুটিয়ে নেয়, তখন সাধারণ মানুষ বুঝতে পারে যে তাদের বাঁচানোর আর কেউই নেই। ফলে সাধারণ নাগরিক আর প্রাক্তন নৌবাহিনীর সৈনিকরা একজোট হয়ে এই রাক্ষসকে থামানোর সিদ্ধান্ত নেয়। বিজ্ঞানী কেনজি এই পুরো প্ল্যানের মাস্টারমাইন্ড হিসেবে সামনে আসে। সে এবার সবাইকে একটা সিক্রেট মিটিংয়ে ডেকে নেয়। সেখানে কেনজি তার মাস্টার প্ল্যান প্রকাশ করে, যার নাম দেওয়া হয় অপারেশন ওয়াদাতসুমি। প্ল্যানটা শুনতে যতটা সিম্পল মনে হয়, বাস্তবে সেটা এক্সিকিউট করা ততটাই ভয়ঙ্কর। কেনজি বোঝায় যে গডজিলাকে সাধারণ কোনো অস্ত্র দিয়ে মারা সম্ভব নয়, তাই তারা প্রকৃতির এই দানবকে প্রকৃতির আরেক শক্তি দিয়ে ধ্বংস করবে। প্ল্যান অনুসারে গডজিলাকে সমুদ্রের সাগামি খাদের কাছে নিয়ে যাওয়া হবে, যার গভীরতা প্রায় 1500 মিটার। এরপর দানবটার চারিপাশে ফ্লোয়েন গ্যাস রিলিজ করে দেওয়া হবে। এই গ্যাসের কারণে পানির ঘনত্ব একদম কমে গেলে গডজিলাকে চোখের পলকে ওই 150 মিটার গভীরে তলিয়ে নেওয়া সম্ভব। আর সমুদ্রের তলদেশে এই চরম পানির চাপে দানবের শরীরটা একদম পিষে যাবে। কিন্তু এত সহজেই কি সব শেষ করা সম্ভব? আর যদি গডজিলা ওই চাপ থেকেও বেঁচে যায় তাহলে কি হবে? এই প্রশ্নের উত্তরে কেনজি তার প্ল্যান বি সামনে আনে। যদি গডজিলা ওই গভীরতায় মারা না যায়, তবে তার শরীরের সাথে বেঁধে দেওয়া বিশাল আকার বেলুনগুলো ফুলিয়ে দেওয়া হবে। এতে করে সে রকেট গতিতে সমুদ্রের একদম উপরে উঠে আসবে। ফলে এত দ্রুত ওপর নিচ করার কারণে এক্সপ্লোসিভ ডিকম্প্রেশন সৃষ্টি হবে, যা মিউটেন্ট দানবটার ভেতরের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে ফাটিয়ে টুকরো টুকরো করে দেবে। একবার চিন্তা করো, একজন বিজ্ঞানীর মাথায় কতটা ব্রিলিয়ান্ট একটা প্ল্যান বেরিয়েছে। কিন্তু মিটিংয়ে থাকা প্রাক্তন সৈনিকরা এই মিশন শুনে বেশ ইতস্তবোধ করতে থাকে, কেননা তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিজের চোখের সামনে মৃত্যু দেখেছে। সরকার তাদের ভাঙাচোরা অস্ত্র আর জঘন্য সাপ্লাই দিয়ে কার্যত মৃত্যুর মুখেই ঠেলে দিয়েছিল, যার ফলে তারা আর নতুন করে মরতে চায় না। কিন্তু ঠিক তখনই কেনজি এমন এক ইমোশনাল স্পিচ দেয় যা সবার মনে সাহস তৈরি করে। সে বলে, অতীতের যুদ্ধগুলোতে আমাদের সরকার মানুষের জীবনকে খুব সস্তা মনে করত, কিন্তু আমাদের এই নতুন লড়াই মৃত্যুর জন্য নয়, বরং এই যুদ্ধ আগামী প্রজন্মকে সুন্দর করে বাঁচিয়ে রাখার। এই কথাগুলো সবার হৃদয়ে একদম তীরের মতো বাঁধে। তাই তো তারা নিজেদের মাতৃভূমিকে বাঁচাতে স্বেচ্ছায় এই ডেথ মিশনে অংশ নেওয়ার প্রতিজ্ঞা করে। তবে ইতিমধ্যে সাকাশিমার মাথায় চলছিল সম্পূর্ণ অন্য এক হিসাব নিকাশ। নারিকোর মৃত্যুর পর তার ভেতরে বাঁচার আর কোনো ইচ্ছা নেই। সে যে কোনো মূল্যে গডজিলাকে এখন মারতে চায়। আগের বার নৌকায় থাকা অবস্থায় সে দেখেছিল যে গডজিলার বাইরের চামড়া অনেক শক্ত হলেও তার মুখের ভেতরটা মারাত্মক দুর্বল। তাই সে কেনজিকে আলাদাভাবে জানায় যে সে একটা ফাইটার প্লেন নিয়ে সরাসরি গডজিলার মুখের ভিতরে আত্মঘাতী হামলা চালাবে। তার এই পাগলামো শুনে কেনজি তাকে একটা প্রোটোটাইপ যুদ্ধ বিমানের কাছে নিয়ে যায়। বিমানটার নাম শেনডেন। এর ডিজাইন তৎকালীন সময়ে যে কোনো প্লেনের চেয়ে একদম আলাদা ছিল, তবে বছরের পর বছর পড়ে থাকায় এর ইঞ্জিনে জং ধরে গেছে। এখন এই অ্যাডভান্স প্লেনটাকে ওড়ানোর উপযোগী করতে হলে একজন মাস্টার মেকানিক দরকার। আর শিকিশিমার কাছে এই কাজের জন্য পুরো জাপানে কেবল একটাই নাম মাথায় আসে, আর তা হলো ওডো আইল্যান্ডের সেই তাচিবানা। কিন্তু তাচিবানাকে খুঁজে পাওয়া তো আর মুখের কথা নয়। তাই শিকিশিমা বিভিন্ন জায়গায় প্রতিটা তাচিবানা নামের লোকদের ঠিকানায় চিঠি পাঠাতে শুরু করে।
তবে প্রত্যেকটা চিঠিতে সে ইচ্ছাকৃতভাবে লিখে দেয় যে ওডো আইল্যান্ডের ওই মেকানিকদের মৃত্যুর জন্য তাচিবানা একমাত্র দায়ী। তো এই উস্কানিমূলক কথা পড়ে তাচিবানার রক্ত টকবগিয়ে ফুটতে থাকে। সে রাগের মাথায় একদিন রাতে শিকিশিমাকে খুঁজে সোজা তার ডেরায় এসে হাজির হয়। সে ক্ষোভে ফেটে পড়ে শিকিশিমার কলার চেপে ধরে, কিন্তু শিকিশিমা একদম শান্ত গলায় বলে যে আমি আমার ভুল শুধরাতে চাই, তুমি শুধু আমার প্লেনটা ঠিক করে দাও, আমি কথা দিচ্ছি ওই রাক্ষসটাকে আমি আমার নিজ হাতে শেষ করব। এই সব শুনে তাচিবানা বুঝতে পারে যে শিকিশিমা আসলে নিজের জীবন উৎসর্গ করে মেকানিকদের মৃত্যুর বদলা নিতে চাইছে। এই সব শোনার পর তার ভেতরে সব রাগগুলো গলে পানি হয়ে যায়, যার ফলে সে এবার প্লেনটাকে মডিফাই করার কাজে হাত দেয়। এভাবে সাধারণ মানুষ আর ভাঙাচোরা কিছু ইকুইপমেন্ট নিয়ে শুরু হয় প্রকৃতির সবচেয়ে ভয়ঙ্কর শত্রুর বিরুদ্ধে মানুষের টিকে থাকা শেষ লড়াই। এভাবেই চলে আসে সেই বহুল প্রতীক্ষিত দিন। তার আগে শিকিশিমা ছোট্ট আকিকোকে প্রতিবেশী সুকুমোর কাছে রেখে যায়, সাথে রেখে দেয় তার জমানো সব টাকা আর একটা চিঠি, কারণ সে জানে এই মিশন থেকে তার জ্যান্ত ফেরার কোনোই সম্ভাবনা নেই। এই চিঠি দেখে সুমিকো এতিম বাচ্চাটাকে বুকে জড়িয়ে কাঁদতে থাকে। এদিকে গ্যারেজে তাচাবিনা শিনডেন ফাইটার প্লেনের কাজ শেষ করেছে। সে শিকিশিমাকে বোমার সেফটি পিনটা ভালো করে দেখিয়ে দেয়, কিন্তু ঠিক তখনই সে এমন একটা কথা বলে যা শুনলে তুমি পুরোই অবাক হয়ে যাবে। তবে সেটা কি তা আমরা একদম শেষে জানতে পারবো। যাই হোক, সাগামি উপসাগরের রাডারে ধরা পড়ে গডজিলা সিগন্যাল। প্ল্যান অনুযায়ী গডজিলাকে ফাঁদে ফেলার দায়িত্ব পড়ে শিকিশিমার উপর। সে শিনডেন প্লেন নিয়ে সোজা উড়ে যায় সে রাক্ষসের চোখের সামনে দিয়ে। তীব্র গর্জনের চারিপাশটা কাঁপিয়ে গডজিলা প্লেনের পিছু ছুটতে শুরু করে। এভাবে তাকে টেনে আনা হয় সাগামি খাদের একদম মাঝখানে। এবার সেখানে আগে থেকে প্রস্তুত ছিল নৌবাহিনীর দুটো ডেস্ট্রয়ার জাহাজ। তারা গডজিলার সামনে একটা ফাঁকা ডেকয় জাহাজ পাঠিয়ে দেয়। ফলে রাগে অন্ধ হয়ে দানবটা তার অ্যাটমিক ব্রেথ রিলিজ করে ওই জাহাজকে ছাই বানিয়ে দেয়। আর কেনজি কিন্তু ঠিক এটাই চাইছিল, কেননা একবার অ্যাটমিক ব্রেথ চার্জ করার পর দানবটার বেশ কিছু সময় লাগে তার রিকভারি করতে। তাই তো চোখের পলকে জাহাজ দুটো চারিদিক থেকে শক্ত করে গডজিলাকে পেঁচিয়ে ফেলে। এরপর রিলিজ করে দেওয়া হয় সেই ফ্রেয়ন গ্যাস, যার ফলে পানির ঘনত্ব 0 হয়ে যাওয়ার কারণে বিশাল রাক্ষসটা মুহূর্তের মধ্যেই সাগরের গভীরে তলিয়ে যেতে থাকে। এভাবেই 1200-1300 করতে করতে সোজা দানবটা পৌঁছে যায় 1500 মিটার নিচে। এই ভয়ানক চাপে যে কোনো প্রাণীর শরীর রীতিমতো পিষে যাওয়ার কথা। আর উপর থেকে ক্রুরা টান টান উত্তেজনায় এই অপেক্ষায় করতে থাকে। তবে পানির নিচ থেকে হঠাৎ তাদের তারে টান পড়লে তারা বুঝে যায় যে গডজিলা এখনো বেঁচে আছে, যার ফলে তাদের এই প্ল্যান নিমিষে ভেস্তে যায়। আর কেনজি সাথে সাথে তার প্ল্যান বি অনুসারে অর্থাৎ বেলুনগুলো ফুলিয়ে দেওয়ার নির্দেশ দেয়। এই বেলুন ফুলিয়ে দেওয়ার কারণে রকেট গতিতে গডজিলা উপরের দিকে উঠতে শুরু করে, কিন্তু 800 মিটার উপরে আসার পর হঠাৎ করে তার টান থেমে যায়। আসলে ওই গডজিলা তার ধারালো দাঁত দিয়ে বেলুনগুলোকে ছিঁড়ে ফেলেছে, যার ফলে ডিস্ট্রয়ার জাহাজের ক্রেনগুলো কোনোভাবে এই 20,000 টনের দানবকে টেনে তুলতে পারছিল না। এই দৃশ্য দেখে তো সবার গলা একদম শুকিয়ে যায়। তারা যখন বাঁচার সব আশা ছেড়ে দিয়েছিল, ঠিক সেই মুহূর্তে দিগন্তে দেখা যায় এক অভূতপূর্ণ দৃশ্য। ওই অল্প বয়স্ক ছেলে মিজুশিমা তার সাথে এক বিশাল বোটের বহর নিয়ে সেখানে হাজির হয়েছে। এবার তারা সবাই মিলে নিজেদের বোটের তার গডজিলার গায়ে পেঁচিয়ে দিয়ে সর্বশক্তি দিয়ে টানতে শুরু করে। এভাবে সবার এক প্রচেষ্টায় পানির উপরে গডজিলা ভেসে ওঠে। আর এখানে আমরা দেখতে পাই এক্সপ্লোসিভ ডিকম্প্রেশনের কারণে তার চামড়া ফেটে চৌচির হয়ে গেছে। কিন্তু এত কিছুর পরেও ওই মিউটেন্ট ফিনিশ হয়নি। সে পুনরায় তার স্পাইকগুলো চার্জ দিতে শুরু করে, যার ফলে নীল আলোতে পুরো সাগর যেন আলোকিত হতে থাকে। এবার ক্রুরা বুঝে যায় তাদের মৃত্যু একদম নিশ্চিত। কিন্তু ঠিক তখনই আকাশ চিরে ড্রাইভ দেয় শিকিশিমা সেই শিনডেন ফাইটার প্লেন। দানবটা যখন অ্যাটমিক ব্রেথ রিলিজ করতেই যাবে, ঠিক সেই ফ্র্যাকশন অফ সেকেন্ডে শিকিশিমা তার বোমা ভর্তি প্লেন সোজা গডজিলার হা করা মুখের ভিতরে ঢুকিয়ে দেয়। তারপর বিশাল এক কান ফাটানো মহাজাগতিক বিস্ফোরণে গডজিলার মাথা পুরোপুরি উড়ে যায়।
এছাড়াও তার নিজের অ্যাটমিক এনার্জি নিজের শরীরের ভিতরে ব্লাস্ট হয়ে তার শরীরটাকে টুকরো টুকরো করে ফেলে। আর ফাইনালি এভাবেই শিকিশিমার আত্মত্যাগের কারণে এই বিভীষিকাময় মনস্টারে শেষ হয়। এই সব ঘটনা দেখে উপরের মানুষরা একদম নিস্তব্ধ হয়ে পড়ে আর শিকিশিমার আত্মত্যাগে তাদের চোখ ভারী হয়ে যায়। কিন্তু ঠিক তখনই আকাশে দেখা যায় একটা সাদা প্যারাশুট, আর সেই প্যারাশুটে ধীরে ধীরে নেমে আসছে আমাদের হিরো শিকিশিমা। আসলে এই সব কিছুর ব্যবস্থা করে রেখেছিল তাচিবানা। সেদিন প্লেন ঠিক করার সময় শিকিশিমার জন্য একটা ইমার্জেন্সি ইজেকশনের ব্যবস্থা করে দিয়েছিল, কেন সে চাইতো যেভাবেই হোক যেন শিকিশিমা বেঁচে থাকে আর সবাইকে বেঁচে থেকেই উদ্বুদ্ধ করতে পারে। তাচিবানার লাগানো সেই ইজেকশন সিট কাজ করেছে, শিকিশিমা বেঁচে গেছে। তাকে জীবিত দেখে ক্রুদের আনন্দের আর কোনো সীমা থাকে না। এবার শহরে ফিরে আসার পর সুকুমো দৌড়ে এসে শিকিশিমার হাতে একটা টেলিগ্রাম ধরিয়ে দেয়, আর সেই টেলিগ্রাম পড়েই আকিকোকে কোলে নিয়ে সে কোনো এক উদ্দেশ্যে হসপিটালের দিকে রওনা দেয়। এবং এখানে এসে সে দেখতে পায় তার প্রাণপ্রিয় নারিকো একটা বেডে শুয়ে আছে। আসলে পারমাণবিক বোমা বিস্ফোরণে সে মারাত্মক আহত হলেও অলৌকিকভাবে বেঁচে যায়। নারিকোকে জড়িয়ে ধরে শিকিশিমা শিশুর মতন কাঁদতে থাকে। তার ভেতরে সব গিল্ট আর ট্রমা যেন আজ ধুয়ে মুছে সাফ হয়ে যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই মিউটেন্টের কি আদৌ কোনো মৃত্যু আছে? সিন শিফট হলে আমরা দেখতে পাই নারিকোর ঘাড়ের কাছে এক অদ্ভুত কালো দাগ, যা আসলে গডজিলার অ্যাটাকের একটা ইনফেকশন। অন্যদিকে সাগরের অতল গভীরে গডজিলার সেই ছিন্ন ভিন্ন মাংসের টুকরোটা সাপের মতন কিলবিল করে পুনরায় জোড়া লাগতে শুরু করেছে। তার মানে সে আবারও ফিরে আসবে। আর এই রক্তহীন করা সাসপেন্সের মধ্যে দিয়েই এই অসাধারণ গডজিলা -1 মুভিটার এখানেই শেষ হয়।